সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রয়ের বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। দর্শক, বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটির আজকে আমরা শেষ পর্যায়ে আছি। কিন্তু তারপর একটা কথা না বললেই নয় যে গত যে ৪ টি পর্বে আমরা আলোচনা করেছি তা যদি আপনারা সবাই দেখেন তাহলে মোটামুটিভাবে আপনারা কিন্তু একটা ওভারভিউ করতে পারবেন যে আসলে আমরা আ বন্ধ্যত্ব চিকিৎসার জন্য কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করি। অনেক সময় দেখা যায় যে এমন অনেক বিষয় আছে যেগুলোকে আমরা বন্ধ্যত্ব ভাবছি আসলে কিন্তু সেটা খুব অল্প চিকিৎসাতেই ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা হয়তোবা অ্যাড্রেস করছি না, ডক্টরের কাছে যাচ্ছি না। তার চেয়েও বড় একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এমনও অনেক সময় আপনারা রিলেট করতে পারবেন যারা হয়তোবা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছেন। উম আ এবং দেখা যাচ্ছে যে আপনারা ডক্টরের কাছে গেছেন এবং ডক্টর বলে দিয়েছে আসলে আপনার তেমন কোনো সমস্যা নেই। যদি আপনারা প্রাকৃতিকভাবে চেষ্টা করতে থাকেন আশা করি গর্ভধারণ করতে পারবেন। তখন আপনাদের মনে হতে পারে যে তাহলে এতদিন কেন গর্ভধারণ করছি না বা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে মেন্টাল স্ট্রেস একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য। কারণ যত দিন যাচ্ছে কাজের কিন্তু পরিমাণ বাড়ছে। কিন্তু সেই অনুযায়ী আসলে সময় আমাদের মিলানো মুশকিল হয়ে যায়। যারা কর্মজীবী মা আছেন বা যারা কাজ ছাড়াও বাসায় থাকেন তাদের জন্য আরো বেশি স্ট্রেসফুল। কারণ তারা বাসাতে থেকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ততায় থাকেন। তো সেই জায়গা থেকে আজকে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ সাথে আমরা রাখবো যে মেন্টাল স্ট্রেসটা কিভাবে আপনার বন্ধুত্বকে বা আপনার এই যে উর্বরতা বা ফার্টিলিটিটাকে ইমপ্যাক্ট করে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে আমরা কিন্তু তখন ওষুধ দিয়েও সেটা ঠিক করতে পারি না। যদি আপনারা নিজের থেকে সেটা ঠিক করার চেষ্টা না করেন। তো আজকের বিষয়টিতে আমরা রেখেছি যে মানসিক চাপ বা বয়স বেড়ে যাওয়া আসলে বন্ধুত্বকে কতটুকু ইমপ্যাক্ট করে বা কতটুকু প্রভাবিত করে এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে বরাবরের মতো জয়েন করেছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর অনুকা রয়, যিনি ড্রিম ফার্টিলিটি কেয়ারে আমাদেরকে সেবা দিয়ে আসছেন এবং সেই সাথে এই অনুষ্ঠানটি আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসাইন্স ফার্মা, যারা মায়োবেস্ট, সিমেন্ট কেয়ার, ওভুকন এফ ওষুধগুলো দিয়ে আমাদের সাথে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন। দর্শক, আমি আর দেরি না করে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব, ম্যাডাম আমরা যদি একটু জানি যে যেসব মাদের আগে থেকেই প্রবলেম আছে, যেমন অনেক সময় বিয়ের আগে হাইপোথাইরয়েড এর প্রবলেম থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে। এই সমস্যাগুলো যাদের আছে তারা বিয়ের আগে কি মেজারমেন্ট নিবে এবং বিয়ের পরে সন্তান ধারণ করতে চাইলে তারা কি করতে পারে একটু যদি আমাদেরকে বলেন? ধন্যবাদ ডাক্তার মলি এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। হ্যাঁ, এটা কিন্তু যে বিয়ের আগে, হ্যাঁ, যদি কারো হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড এবং প্রোলেক্টিনের সমস্যা থাকে বা ডায়াবেটিসের প্রবলেম থাকে, হ্যাঁ, হরমোন রিলেটেড কোনো প্রবলেম থাকলে কিন্তু তখন অবশ্যই আমরা একটা মেডিকেল কনসালটেশন, হ্যাঁ, এটা নিতে হবে। কারণ থাইরয়েড এবং প্রোল্যাক্টিন এটা কিন্তু মেল ফিমেল বোথ পার্টনারের জন্য খুবই ইম্পর্টেন্ট। হুম, থাইরয়েডটা হচ্ছে একটা মেটাবলিক হরমোন যেটা আমাদের শরীরের সমস্ত কিছুকে মেটাবলিজম করে এবং একটা ব্যালেন্স তৈরি করে। এখন যদি ফার্টিলিটি রিলেটেড কোনো হরমোনের আম আ যদি হয় এখানে মানে মেটাবলিক ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ? মানে প্রজননের সাথে রিলেটেড যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, তারপর হচ্ছে এলএইচ, এফএসএইচ এগুলোর ক্ষেত্রে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। এজন্য কিন্তু মেনস্ট্রুয়েশনটা রেগুলার হবে না, ওভুলেশনটাও হবে না। যার কারণে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে পিসিওএস এবং আম আ থাইরয়েড, প্রোল্যাকটিন এগুলার ক্ষেত্রে কিন্তু প্রি কনসেপশনাল একটা কাউন্সেলিং থাকে। এই কাউন্সেলিং এর সময় আমরা কিন্তু সমস্ত কিছু আইডেন্টিফাই করে ফেলি এবং কারেকশন করি। কারেকশন করার জন্য সবকিছু রেগুলার হয়ে গেলে বা ঠিকঠাক হয়ে গেলে পরবর্তীতে বাচ্চা নেওয়াটা ইজি হয়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক এই জায়গাটাতে একটু জানতে চাচ্ছিলাম যে ম্যাডাম এই যে হাইপোথাইরয়েডিজম এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে দেখা যায় এটা লাইফ লং প্রবলেম। দেখা যায় একবার হলে পরবর্তীতে কিন্তু আর কারেক্টেড হতে চায় না সহজে। সেই জায়গাতে লাইফস্টাইলটাকে ঠিকমতো যদি আমরা মডিফাই করি তাহলে কি আমরা সুস্থ থাকতে পারি কিনা? বা সুস্থভাবে বাকি জীবন যাপন করতে পারি কিনা? হ্যাঁ, এটা তো প্রপার ডায়েট অবশ্যই। বা প্রপার যদি ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় সেক্ষেত্রে কি আসলে কতটুকু ভূমিকা পালন করে? এটা তো খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। বিশেষ করে পিসিওএস এর ক্ষেত্রে। এটা তো আমরা আগের পর্বেই বলেছিলাম। যে যদি লাইফস্টাইল মডিফিকেশন, তারপর খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ডায়েট কন্ট্রোল করা হয়, হু, তখন হু। কিন্তু 80-90% ক্ষেত্রে এটা হরমোনাল ব্যালেন্সটা চলে আসে, বাচ্চা নেওয়াটা ইজি হয়ে যায়। হ্যাঁ? আর থাইরয়েড এবং প্রোল্যাকটিন যেটা, এটা কিন্তু শুধু বাচ্চা ধারণের জন্য না, সুস্থভাবে জীবনযাপনের জন্যও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? ডায়াবেটিস, থাইরয়েড এবং প্রোল্যাকটিন এগুলো একটা হরমোনাল সমস্যা এবং এখানে আমরা এটা আইডেন্টিফাই করতে পারলে এগুলো আমরা
কন্ট্রোল করে ফেলি। শুধু বাচ্চা ধরানোর জন্য ইম্পোর্টেন্ট না। এটা কিন্তু সুস্থ থাকার জন্য খুবই জরুরি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা ঠিক এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে যখন আমরা আ উম মা বিয়ের পরে সন্তান ধারণ করার জন্য একটা প্ল্যানিং করি, তখন কি আসলে হাসব্যান্ড ওয়াইফ ২ জনকে একসাথে আসতে হবে কিনা? নাকি শুধু ওয়াইফ আসলেই হবে, হাসব্যান্ডকে না আসলেও হবে? এ ধরনের কি কোনো বিষয় আছে কিনা? আচ্ছা, আমাদের এখন যে সামাজিক প্রেক্ষাপট, হ্যাঁ? এখানে আমরা বন্ধ্যাত্ব বলতে শুধু মহিলাদের বুঝি। কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না। বন্ধ্যাত্ব কিন্তু উভয় পক্ষ থেকেই আসে। আমরা বন্ধ্যাত্বে যদি পার্সেন্টেজ করি, তাহলে 40% দেখা যাবে যে মেল ফ্যাক্টর, 40% ফিমেল ফ্যাক্টর এবং এখানে হচ্ছে 10% হচ্ছে বোথ ফ্যাক্টর, মেল ফিমেল ২ জনই এবং 10% ক্ষেত্রে আনএক্সপ্লেইনড, যার কোনো মানে কারণ খুঁজে পাওয়া যায় না। সুতরাং এখানে আমরা বন্ধ্যাত্বের জন্য 50% কিন্তু মেলকে দায়ী করব। সুতরাং মেল ফিমেল যখন বা একটা কাপল যখন আমাদের কাছে আসবে, তখন আমরা ফার্স্ট এ যেটা বলব কাউন্সেলিং করব। যে হু, হু। বন্ধ্যাত্বটা আপনাদের ২ জনের কারণেই হতে পারে। সুতরাং আপনাদের ২ জনকে ইভালুয়েট করতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আ আমি এই জায়গাটা একটু জানতে চাচ্ছি, আমরা আজকের বিষয়টিকে রেখেছিলাম যে মানসিক চাপ এবং বয়স বেড়ে যাচ্ছে। এই দুটো বিষয় কি আসলে ইনফার্টিলিটিকে প্রভাবিত করে কিনা? বা আমাদের যে ফার্টিলিটিটা এটাকে আসলে প্রতিহত করে কিনা? আমি ১ম এ একটু ম্যাডাম জানতে চাবো বয়সের বিষয়টিতে। আমি আ মানসিক চাপের বিষয়টিতে পরে আসছি। বাট বয়স বেড়ে যাওয়া এটা কি আসলে এই আমাদের মানে গর্ভধারণের বিষয়টিকে আসলে দেরি করে দেয় কিনা বা লেট করে কিনা এবং সেটা কি ২ জনের ক্ষেত্রেই কিনা? হাসব্যান্ড এবং ওয়াইফ ২ জনের কথা যদি বলি। আচ্ছা, বয়সটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। শুধু ফিমেলদের ক্ষেত্রে না, মেলদের ক্ষেত্রেও বলা যায়, হ্যাঁ? এটা একটা জৈবিক কারণ হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশন, দক্ষ চিকিৎসক এবং কোন সময় আপনি চিকিৎসাটা গ্রহণ করবেন, এটা হু, হু। যদি আমরা সঠিক সময়ে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এই বয়সটা তখন অতিক্রম করা সম্ভব হয়। কিন্তু এই বয়সটা মেল ফিমেল বোথ পার্টনারের পরে যে আমাদের রিপ্রোডাক্টিভ যে মানে প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে। যেমন ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একেবারে স্পষ্ট। একটা ফিমেল যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ২০ থেকে ৩০ লাখ আ আ ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এটা আস্তে, আস্তে কিন্তু কমতে থাকে। হুম? রিপ্রোডাক্টিভ এজে মাত্র ৪০০-৫০০ এরকম ওসাইট থাকে। ৩০ এর পরে কিন্তু কমতে থাকে অনেক এবং ৩৫ বা ৪০ এর পরে যেয়ে একেবারে খুব দ্রুত ডিক্লাইন করে। হুম? এখন দেখা যাক যে এই মানে ফিমেলের বয়সটা যেমন হচ্ছে যদি 30 পার হয়ে যায়, তখন যেমন ওসাইটের কাউন্ট এবং কোয়ালিটি কমতে থাকে, তেমন এই ওসাইটে কিন্তু কিছু ক্রোমোজোমাল ত্রুটি দেখা দেয়। যার জন্য হু, বাচ্চাটা হু। বারবার গর্ভপাত হতে পারে এবং এখানে জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চাও জন্মগ্রহণ করতে পারে অনেক সময়। হুম? এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা ব্যাপারে আমি আসি, বয়স বাড়ার সাথে, সাথে ফিমেলদের কিন্তু যে ডিম্বাশয় বা ডিম্বনালী এবং জরায়ু, এখানে কিন্তু বিভিন্ন রকম রোগ তৈরি হতে পারে। যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ফাইব্রয়েড এগুলা হলো। আর হু, হু। এদিকে ডিম্বাশয়ে বিভিন্ন ধরনের সিস্ট, চকোলেট সিস্ট বা টিউমার এগুলো হতে পারে। আবার ডিম্বনালী যেটা আছে, ডিম্বনালীর যে কর্মক্ষমতা বা কার্যকারিতা এটাও কিন্তু কমে যায়। হুম? এটা কিন্তু এখানে খুবই ম্যাডাম একটা ইম্পোর্টেন্ট। গুরুত্বপূর্ণ জি, আরেকটা এখানে ব্যাপার এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ম্যাডাম জিজ্ঞেস করতে চাই যে, এই যে ডিম্বাশয়ের ডিম ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। এটা আসলে বয়সের সাথে, সাথে কমে যাওয়ার মানে কারণগুলো কি? এটা কি ফিজিওলজিক্যাল প্রসেস এর কারণে কিনা? কারণ অনেক এটা একটা মহিলাদের প্রশ্ন থাকে জি, ফিজিওলজিক্যাল, হ্যাঁ, একটা জি। সম্পূর্ণ একটা ফিজিওলজিক্যাল প্রসেস। হুম? আরো কিছু, কিছু অ্যাডভান্স ইয়ে আছে, জেনেটিক কারণ থাকতে পারে, কারো হু, হু। রেডিয়েশন নিতে পারে, ইনফেকশন এর কারণে হতে পারে, হ্যাঁ? এগুলোর কারণেও কিন্তু আস্তে, আস্তে কমতে থাকে। কমতে আবার থাকে। কারো ক্রোমোজোমাল গত সমস্যা থাকে, যেরকম টার্নার সিনড্রোম যদি এগুলা থাকে, হ্যাঁ? মিক্সড টার্নার সিনড্রোম, মোজাইক, হু, হু। তখন কিন্তু কয়েকটা সাইকেল বা কয়েক বছর মাসিক হওয়ার পরে এমনি বন্ধ হয়ে যায়। হু, হু, হু। আরেকটা ব্যাপার যেটা বলব, আমরা পুরুষের ক্ষেত্রে কিন্তু বয়সটাকে সবসময় ইগনোর করে যাই। হ্যাঁ, আমরা বলি যে পুরুষের কিসের আবার বয়স? কিন্তু এটা কিন্তু ঠিক না। 35 বা 40 পরে গেলেই কিন্তু পুরুষের ক্ষেত্রে স্পার্ম এবং স্পার্মের যে কাউন্টটা কমে যায়, কোয়ালিটিটাও কিন্তু অনেক কমে যায়। এবং এখানে যে স্পার্মের যে ডিএনএ থাকে এটাও কিন্তু অনেক সময় যে মিউটেশন হয়। যার জন্য জন্মগত যে ত্রুটি হয় বাচ্চার এবং হুম। গর্ভপাতেরও কারণ হইতে পারে এটা একটা। এখানে ম্যাডাম একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তাহলে যে আমরা আসলে এখনকার প্রেক্ষাপট থেকে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ২ জায়গা থেকেই যদি বলা যায় বিশেষ করে মহিলারা যে আ আ
তারা আসলে পড়াশোনা শেষ করে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে নিজেদের পায়ে যখন দাঁড়ানোর চেষ্টা করেন বা ইনকাম করার একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হয় যখন তখন গিয়ে তারা বিয়ে করতে চান। সেক্ষেত্রে আসলে যদি আমরা একটু মাঝামাঝি পর্যায়ে আসি, আপনার মাধ্যম থেকে কথাটা জানতে চাচ্ছিলাম। জি, আ হয়তোবা আমরা প্ল্যান করছি আমাদের ক্যারিয়ারটাকে আগানোর জন্য বা একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা আনার জন্য। বাট তারপরেও যদি আমরা ফ্যামিলি লাইফটার কথাও একটু চিন্তা করি, দুটার মাঝখানে একটা ব্যালেন্সে আসি যে আমরা হয়তোবা আ একটা ক্যারিয়ার শুরু করার শুরুতে একটা আম বাচ্চা নিই, দেন আমরা ওই স্ট্রাগলটা আসলে মা হিসেবে সবাইকে নিতে হবে। এই ধরনের মানসিক প্ল্যানিং যদি আমাদের থাকে, তাহলে মনে হয় আমার কাছে এই প্রবলেমটা থেকে আমরা দূরে আসতে পারি। কারণ দূরে আসলে আসতে পারবো। অনেকেই হয়তোবা চাকরি করে বাচ্চা নেওয়ার স্ট্রাগলটা নিতে চান না। যদি আসলে তারা যথাসময়ে মা হতে চান বা মা ডাকটা শুনতে চান, তাহলে হয়তোবা এই স্ট্রাগল টার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবেই। সঠিক সময়টা আমি নির্ণয় করাটা খুবই ইম্পোর্টেন্ট। জি, জি, মানে জি। কোন বয়সে আমি এখানে বাচ্চাটা নিবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন ম্যাডাম অনেক সময় দেখা যায় যে এই যে ওভারিয়ান রিজার্ভ টা কমে যাচ্ছে, সেই সময়টাতে কি আপনারা কোন ধরনের কোন মেডিকেশন দিয়ে থাকেন কিনা? বা তাদেরকে তখন আসলে পরবর্তীতে বাচ্চা নেওয়ার জন্য কি ধরনের গাইডেন্স দিয়ে থাকেন? যদি এরকম প্রবলেম নিয়ে যারা আসেন, তখন কি করা হয়? আচ্ছা, ওভারিয়ান রিজার্ভটা যদি কমে যায়, ফার্স্টে আমরা এন্টারাল ফলিকুলার কাউন্ট বা এমএইচ টা করে আমরা বুঝে ফেলি, হ্যাঁ? তখন বয়সটা যদি অ্যাডভান্স হয়ে যায়, হু, তখন হু, আমরা কিন্তু একটা অ্যাডভান্স টেকনিক এর দিকে চলে যাই। যে হু, এই হু, পেশেন্টকে নিয়ে যে আমরা নরমাল ভাবে ট্রায়াল দিব বা ওভুলেশন ইন্ডাকশন দিব, এটা কিন্তু পরে মানে আরো বেশি টাইম পাস হয়ে যায় এবং আরো ডিমের সংখ্যা কমতে থাকে। মেডিকেশন এর ব্যাপারটা আছে, ওভারিয়ান রিজার্ভ বাড়ার জন্য বিভিন্ন রকম হু, হু। ওষুধ আছে। অ্যা কোএনজাইম Q10 এবং ডিহাইড্রোইপিন্ডোস্টোন অনেক ধরনের ওষুধ আছে, হ্যাঁ? জি, এগুলা জি। দিয়ে থাকি, বাট এগুলার রেজাল্ট যে খুব বেশি মানে ভালো এবং খুব একেবারে দ্রুত ডিম বেড়ে যায় এমনও কিন্তু না। সেখানে আসলে তাহলে বয়সটাকে আমরা মনে হয় যে একটা নির্দিষ্ট জায়গায় না নিয়ে তার আগেই যদি মেজারমেন্টটা নিই, আগে যদি তাহলে হয়তোবা মেজারমেন্টটা দেই আমরা তাহলে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কষ্টগুলো থেকে আসলে দূরে আসতে পারি। যে আমরা হয়তোবা পরে আফসোস করলাম। সেই রিগ্রেট এর জায়গাটা বা আফসোসের মানে এই জায়গাটা বা জিনিসটা আমরা কিন্তু অনেকে বুঝি না। আমরা ভাবি যে কেরিয়ার ঠিক করে বা পড়ালেখা শেষ করে তারপরে আমরা হচ্ছে বিয়ে করব, বাচ্চা নিব। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যেটাই বলা হোক না কেন, যারা এই যে বন্ধ্যাত্ব কাপল হু, আসে, হু, হু, তাদেরকে হু, হিস্ট্রি নিলে বা এনালাইসিস করলে দেখা যায়, বোঝা যায় যে নির্দিষ্ট টাইমে বা সঠিক টাইমে কিন্তু তারা সিদ্ধান্তটা নিতে পারে নাই যে কখন আমরা হুম, বিয়ে করব, কখন বাচ্চা নিব, হ্যাঁ? দেখা যাবে অনেকে ৭-৮ বছর পরে বাচ্চা নেওয়ার হু, জন্য হু। আসে, অথচ যদি এই বাচ্চাটা ৭ বছর আগে নিত তাহলে ইজিলি হয়ে যেত। অনেক ডক্টরের কাছে আসা লাগতো না। ইজি হতো। সেটাই তাহলে ম্যাডাম, এটা হচ্ছে আমরা এই জায়গাটা লাইফস্টাইল থেকেই জি, এই জায়গাটা থেকে আসলে সবসময় একটা আহ্বান থাকবে যে যারাই বাচ্চা নিতে চাচ্ছেন তারা যাতে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপারটা মাথায় সময়ের রাখেন এবং ব্যাপারে আশা করি সঠিক এত সময় বেশি সিদ্ধান্তটা অ্যাওয়ারনেস নিতে মূলক হবে। জি, এত বেশি অ্যাওয়ারনেস মূলক প্রোগ্রাম আমরা করছি, যেমন আপনার মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। একটু হলেও যাতে মানুষের এটা মনে হয় যে হ্যাঁ, অ্যাওয়ারনেস যদি আমি বা বাচ্চা নিতে অনেকে চাই বুঝতে পারে। হুম, সেইটাই যে যদি আমি বাচ্চা নিতে চাই তাহলে আমি হয়তোবা ৩-৪ বছর এই সময়টাকে আমার বাচ্চা নেওয়ার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি আমি নিবো। প্রস্তুতি নিতে ঠিক হবে। এই জায়গাটাতে ম্যাডাম আজকে একটা ছোট্ট বিরতি নিবো। বিরতির পর ফিরে এসে এই যে মানসিক চাপ, নানা ধরনের কথা যে কিনা বাচ্চা অনেক আগে থেকে নিতে চেষ্টা করছেন কিন্তু বন্ধ্যত্বের কারণে পারছেন না। ফ্যামিলি, ইন-লজ এর ফ্যামিলি, রিলেটিভ এবং কলিগ সবার কাছ থেকে নানা ধরনের কথা তারা শুনে থাকেন। কিন্তু সেটাকে আসলে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এবং সেটা ওভারকাম করে কিভাবে আমরা সন্তান জন্মদান করতে পারি এবং এই মানসিক চাপ যে বন্ধ্যাত্বের একটা বড় কারণ, সেটা নিয়ে আমরা একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রয়ের বন্ধ্যাত্ব চিকিৎসা নতুন দিগন্ত, পাওয়ার্ড বাই আ আম আ ওভুকন এফ, সিমেন্ট কেয়ার এবং মায়োবেসড এই অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি। থাকবেন আমাদের সাথেই।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রয়ের বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি জনস্বার্থে আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসাইন্স ফার্মা, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং সেই সাথে অনুষ্ঠানটি আমাদের কাছে সৌজন্য সৌজন্য নিয়ে এসেছে মায়োবেল সিমেন্ট কেয়ার ওভোগন এফ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মানসিক চাপ বা বয়স বেড়ে যাওয়া বন্ধ্যত্ব চিকিৎসার জন্য কতটুকু আসলে ইম্প্যাক্টেড হয়। এবং ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন যে ফিজিওলজিক্যাল প্রসেস এর সাথে আমাদের কিন্তু চোখের দৃষ্টিশক্তি যেভাবে কমতে থাকে, হাড়ের শক্তি যেভাবে কমতে থাকে, ঠিক সেভাবে কিন্তু ওভারিতে যে জিনটা হয় সেটারও কিন্তু রিজার্ভটা আস্তে, আস্তে কমে যায়। কারণ বয়সের সাথে, সাথে মানুষ কিন্তু আস্তে, আস্তে মানে তাদের জীবনের শেষ পর্যায়ের দিকে চলে যেতে থাকে। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, আমরা চাইলেও কিন্তু আটকাতে পারি না। হ্যাঁ, আমরা হয়তোবা ভালো থাকতে পারি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেসটাকে কিন্তু আমরা আসলে আটকাতে পারি না। তো সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা প্ল্যানিংটা করি বাচ্চা নেওয়ার জন্য, আমরা হয়তোবা অনেকেই দেরি হয়ে যাওয়ার কারণে যে ব্যাপারগুলো ঘটে বন্ধুত্বে, সেটা থেকে নিজেদেরকে প্রতিহত করতে পারবো। ম্যাডামকে একটু জানতে চাচ্ছি যে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস, সেটা ওয়ার্ক থেকে হোক বা প্রফেশনাল লাইফ এর চাপ থেকে হোক, নানা ধরনের পারিপার্শ্বিক দুশ্চিন্তা থেকে হোক কিংবা বাচ্চা হচ্ছে না, এটার যে একটা মানসিক চাপ সেটা থেকেই হোক, সেটা কি আসলে আমাদের ইনফার্টিলিটির প্রবলেম গুলোকে আরো বাড়ায় কিনা? হ্যাঁ, এটা একটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারণ আ বন্ধ্যাত্ব যে কাপল গুলা আসে, একেবারে 95% ই দেখা যায় যে খুব স্ট্রেসফুল বা খুব চাপের মধ্যে আছে তারা। সেটা হোক ফ্যামিলিয়াল, সেটা হোক হাসব্যান্ড থেকে, সেটা হোক পরিবার, সেটা হোক সমাজ, সেটা হোক কর্মক্ষেত্র। সব জায়গায় কিন্তু তাদের দেখা যায় একটা স্ট্রেসফুল কন্ডিশন এ থাকে। যে, "তোমার তো বাচ্চা হচ্ছে না। আমার তো ২ টা বাচ্চা আছে। তোমার তো বাচ্চাই হচ্ছে না। এতদিন বিয়ে হইছে।" অ্যা এমনও শাশুড়ি আছে বা শ্বশুর বা অন্যান্য যে পারিপার্শ্বিক আত্মস্বজন হুম, হুম। সবাই কিন্তু সবসময় ব্লেম করে যাচ্ছে। যে বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। এটা কিন্তু তার একটা বিশাল একটা মেন্টাল স্ট্রেস, হ্যাঁ? কিন্তু এই যে স্ট্রেস, এই স্ট্রেস এর কারণেই কিন্তু আমাদের যে রিপ্রোডাক্টিভ বা আমাদের যে ফার্টিলিটি যে হরমোন বা অন্যান্য যে হরমোন গুলো আছে, এখানে কিন্তু ব্যাপকভাবে একটা প্রভাব পড়ছে। যেমন আমি বলব যে হরমোন যেমন রিলেটেড টু ফার্টিলিটি যেমন কর্টিসল, হ্যাঁ? কর্টিসল হরমোনটা কিন্তু স্ট্রেসের কারণে অনেক বেড়ে যায়। এই স্ট্রেসের কারণে কর্টিসলটা যদি বেড়ে যায়, তাহলে হুম, হুম। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, এফএসএইচ এই হরমোনগুলোর ভিতরে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে কার্যক্ষমতা যায়। কমতে থাকে। হুম। হ্যাঁ, এই ইমব্যালেন্স তৈরি হয়ে গেলে কি হয়? এই হরমোনগুলোই কিন্তু আমাদের ডিম্বাশয় ডিমকে বড় করে, ওভুলেশন করে, হ্যাঁ? এগুলা করে। তাহলে এগুলাটা কিন্তু টোটালি হচ্ছে না। তাহলে আমরা যতই ওষুধ দিই, মনিটরিং করি কিন্তু এই যে মানসিক ভারসাম্য যদি না থাকে বা মেন্টাল স্ট্রেসটা যদি না কমে, তখন কিন্তু এটা থেকে আমরা রিলিফ পাবো না। আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট ব্যাপার যে গোনাডোট্রোপিন যেটা গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। হুম, হুম। এই হরমোনটা কিন্তু অনেক কমে যায় স্ট্রেসের কারণে। হ্যাঁ, স্ট্রেসের কারণে এটা কমে যাওয়া মানে এলএইচ, এফএসএইচ টা কমে যাওয়া। যার কারণে ডিমটা বড় হতে পারে না, ফুটতেও পারে না। হুম? এখন এই সমস্ত কারণ যদি মানে স্ট্রেসটা আমরা যদি রিলিভ না করি, তাহলে এই যে মানে হরমোন গুলা আছে, এই হরমোন গুলা ঠিকমতো কাজ করতে পারে না। হুম, যার জন্য হুম। ফার্টিলিটি কিন্তু খুব ডিক্লাইন করে। যতই আমরা ওষুধ, যতই ভালো ফার্টিলিটি সেন্টার, যতই ভালো দক্ষ চিকিৎসক হোক না কেন। হ্যাঁ, হুম, এটা হুম। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। এখানে ম্যাডাম একটা কথা আপনার কাছে না জানলেই নয়। সেটা হচ্ছে যে এই যে মেন্টাল স্ট্রেসটাকে কমানোর জন্য আমরা কাউন্সেলিং তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যে আমরা ইন-লজ এর ফ্যামিলিকে কাউন্সেলিং করবো এবং সেই সাথে হাসব্যান্ডকে বলবো সবচেয়ে বেশি সাপোর্ট দিতে। কারণ আমাদের কাছে মনে হয় বা আমার কাছে পার্সোনালি মনে হয় যে যেই মেয়েটার বাচ্চা হচ্ছে না বা যেই নারী আসলে সন্তান জন্মদান করতে পারছেন না, তার যে কষ্টটা সেটা আসলে হয়তোবা সবার কষ্টের মতো না। তার যে নিজেরই একটা কষ্ট আছে, সেটা আসলে অন্য কেউ বলার সাথে কিন্তু আরো বেশি মাত্রায় বাড়িয়ে তোলে সেটাকে। তো এখানে তো কাউন্সেলিং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বাট তারপরেও কি আমরা তাদেরকে অন্য কোনো মেডিকেশন দেই কিনা বা এটার থেকে রিলিজ করার জন্য কোনো সাইকিয়াট্রিক কাউন্সেলিং বা আপনারা কি কোনো ধরনের কোনো মেডিকেশন সাজেস্ট করেন কিনা? আচ্ছা, যখন কাপল আসেন আমাদের কাছে এবং বিভিন্ন মানে হুম, হুম, হুম। স্ট্রেসফুল কন্ডিশন এর কথা বলেন, হ্যাঁ? তখন কিন্তু আমরা ফার্স্ট এই বলি যে, "আপনাদের স্ট্রেস কমালেই কিন্তু আপনার ফার্টিলিটির সাকসেস রেটটা বা ফার্টিলিটির সম্ভাবনা 50% বেড়ে যাবে।" হুম, হুম। তখন কিন্তু অনেকটা সাহস পায়। মানে আমরাই যদি ফার্স্ট এ কাউন্সেলিং করি, হ্যাঁ? পজিটিভ কাউন্সেলিং, তখন কিন্তু সেটা তাদের জন্য একটা ওষুধের মতো কাজ করে। হুম, তারপর হুম। তো অবশ্যই তার হাসব্যান্ডকে মানে পার্টনার যে, হ্যাঁ? দম্পতি, ওনাদের কিন্তু একসাথে সময় কাটাইতে হবে। এই যে চিকিৎসার বাইরেও তাদের কিছু সময় কাটানো এবং সবকিছু ব্যাপারে শেয়ার করা এগুলা করতে হবে। প্লাস হচ্ছে আমাদের একটা সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে এবং এই ব্যাপারটাকে যে বন্ধ্যাত্ব ব্যাপারটাকে আমরা আ মা মানে কাপল কে স্ট্রেস না দিয়ে
আমরা নরমাল ভাবে এটা নিয়ে একটা ডিল করতে হবে। তাহলে কিন্তু অনেক সময় কমে যায়। আবার আরেকটা ব্যাপার আছে, আমরা অবশ্যই বলি যে সাইকিয়াট্রিক কনসালটেশন নেন। সাইকিয়াট্রিক কনসালটেশন নিলে এই চাপটা কমে যায়, বা স্ট্রেস যে ম্যানেজমেন্ট বা কিভাবে এই চিকিৎসার চাপটা আমি নিতে পারবো, হ্যাঁ? প্রেশারটা বা এমনকি আইভিএফ ও কিন্তু অনেক প্রেশারে থাকে। তখন আমরা এই প্রেশারটাকে আমরা কিভাবে নিতে পারবো, হ্যাঁ? এটা কিন্তু তখন তাদের ক্ষেত্রে ইজি হয়ে যায়। কাউন্সেলিংটা ফার্স্টে আসতে হবে আমাদের ডক্টরদের কাছ থেকে। কিভাবে আপনি এই দীর্ঘ সময়টা পার করবেন, হ্যাঁ? পার করতে পারেন। প্রতিটা স্টেপ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ? ইম্পোর্টেন্ট। এবং ফার্টিলিটিটা কিন্তু অনেক সময় স্ট্রেসটা কিন্তু ফিমেল থেকে আসে, অনেক মেল থেকেও আসে। অনেক সময় অ্যাজোস্পার্মিয়া বা অলিগোজোস্পার্মিয়ার পেশেন্টদের কিন্তু ফিমেল পার্টনাররাও অনেক সময় বলে, "হ্যাঁ, তোমার কারণে বাচ্চা হচ্ছে না, তোমার সাথে থাকবো হচ্ছে না।" না। হ্যাঁ? আর ফিমেলদের ক্ষেত্রেও তো আছেই। ওকে। শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে তো হাসব্যান্ড ম্যাডাম সবাই এই বলে। জায়গাতে একটু আমরা বলি, অনেক সময় দেখা যায় আইভিএফ করছে, ১ বার ২ বার ৩ টা সাইকেল ফেল করেছে এবং খুবই হতাশা হয়ে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে আসতেছে। সেই জায়গা থেকে আপনারা কি আপনাদের সেন্টার থেকে কাউন্সেলিং এর ব্যবস্থা করেন কিনা? বা সেখানে আসলে কাউন্সেলিং করার জন্য আমরা কি, কি বিষয়গুলো তাদেরকে আসলে বলে থাকি? এখানে মানে আইভিএফ এর ব্যাপারটা, হ্যাঁ? আইভিএফ কিন্তু একটা যাত্রা কিন্তু এটা, হ্যাঁ? যাত্রা মানে আমি যে স্টার্ট করলাম এটা শেষ হবে। কিন্তু একবারে যে আমি আইভিএফ করলে 100% সাকসেস পাবো এই ধারণাটা কিন্তু ভুল, হ্যাঁ? 60 থেকে হুম, হুম। 70% এর সাকসেস রেট। এক্ষেত্রে অনেকগুলা টাকার ব্যাপার থাকে, অনেক হরমোন মানে একটা দিক যেটা চিন্তা করতে হবে, যেমন আমাদের টাকা-পয়সার ব্যাপার, যেমন শারীরিক মানে হরমোন গুলা দিলে শারীরিক একটা চেঞ্জ, হ্যাঁ? মানসিক একটা চেঞ্জ। সবকিছু মিলায় কিন্তু আইভিএফ টা কাপলের কাছে একটা স্ট্রেসফুল কন্ডিশন। হুম, হুম। এই স্ট্রেসফুল কন্ডিশন এ আরেকটা জিনিস যেখানে বিঘ্নিত হয়, যেমন আমাদের স্ট্রেসফুল কন্ডিশন এ যে কর্টিসল, গনাডোট্রপিন রিলিজিং হরমোন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন সবকিছুর মধ্যে একটা কিন্তু ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। চিকিৎসা নিচ্ছে বাট ইমব্যালেন্স। তখন কিন্তু ডিমটা বড় হওয়া, ওভাম পিক আপ এবং ভ্রূণটা তৈরি হওয়ার পরে যে এমব্রায়ো ট্রান্সফার এগুলা কিন্তু স্মুথলি হতে চায় না। সুতরাং আইভিএফ প্রসেসের সময় বা এই জটিল প্রক্রিয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই আমাদের ডক্টরদের থেকে কাউন্সেলিং হুম, হুম। প্লাস হচ্ছে সাইকিয়াট্রিক কাউন্সেলিং এবং পার্টনারের সাথে ভালো সম্পর্ক রাখা এবং সামাজিক একটা সাপোর্ট তৈরি করা। করলে তাদের স্ট্রেস ফ্রি থাকলে, যদি স্ট্রেসটা ফ্রি থাকে, আমাদের 50% সাকসেস রেট কিন্তু এখানেই বেড়ে যাবে। তখন হচ্ছে এই যে হরমোনাল ইমব্যালেন্স গুলা থাকে না। না থাকলে সবকিছু আমরা ওভাম পিকআপ থেকে শুরু করে এমব্রায়ো ট্রান্সফার এবং সবকিছু ভ্রূণ প্রতিস্থাপন যেটা সবকিছু স্মুথলি হয়ে যায়। হুম? এক্ষেত্রে কিন্তু এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে। আবার এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে রেগুলার ব্যায়াম, তারপরে হচ্ছে আপনার ১০ থেকে ১৫ মিনিট করে মেডিটেশন করা, যোগ হুম, ব্যায়াম, হুম। হ্যাঁ? হুম, হুম। সাইকিয়াট্রিক কাউন্সেলিং এগুলা আমরা বলে থাকি। এগুলা করলে কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়ে যায় এবং পার্টনারের সাথে একটা ভালো সুন্দর সম্পর্ক রাখা। বাচ্চা হোক আর না হোক, মানে কাপল যাতে একসাথে থাকে এবং পথ চলাটা যাতে একসাথে হয়। এখানে ম্যাডাম আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা আমি যদি মনে করি, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম যে মানসিক চাপ এবং বয়স বেড়ে যাওয়া। বয়স বেড়ে যাওয়ার বিষয়টাতে আসলে হাসব্যান্ড এবং ওয়াইফ দুজনই ইনভলভড। কিন্তু মানসিক চাপের কথা যদি বলি, মেয়েদের মানসিক চাপটা আসলে একটু বেশি থাকে। কারণ সন্তান যেহেতু তার গর্ভে ধারণ করবে সে, সবাই তাকেই আসলে আঙ্গুল তুলে এবং দেখা যাচ্ছে যে এখানে হাসব্যান্ডের রোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাসব্যান্ডের সাপোর্টটা আসলে ওয়াইফকে কিন্তু অনেক বেশি মাত্রায় সবার থেকে প্রোটেক্ট করে। তো আজকে ম্যাডাম আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি এবং আমাদের আজকের যে এই সিরিজ অফ প্রোগ্রাম ছিল, ৫ টা পর্ব আমরা করেছি এবং যারা আশা করি দর্শক দেখবেন, প্রত্যেকটা পর্বে কিন্তু খুব সুন্দর, সুন্দর ইনফরমেশন দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে হতাশার বাণী নয়। কারণ প্রত্যেকটা প্রবলেমের এখন কিন্তু মেটিকুলাস ট্রিটমেন্ট আছে, অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। হয়তোবা আগে আমরা দেশের বাইরে ইন্ডিয়া যেতাম বা আমরা দেশের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করতাম। এবং প্রত্যেকটা ট্রেনিং কিন্তু আমাদের ডক্টররা নিয়ে এসে তারা নিজস্ব সেন্টারে সুন্দরভাবে তাদের সেটআপের মধ্যে দিয়ে ট্রিটমেন্ট গুলো দিয়ে যাচ্ছেন। কন্টিনিউয়াসলি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছেন। এবং এই যে বাহিরে যাওয়ার যে টিকেট কস্টিং, হোটেল কস্টিং সমস্ত কিছুকে আ পার করে আপনারা কিন্তু এই আ খুব মোটামুটি একটা রেঞ্জের মূল্যে কিন্তু আপনারা চিকিৎসাটা নিতে পারছেন। এবং আপনাদের হয়তোবা এতটুকু বুঝতে হবে যে আসলে আইভিএফ কিন্তু একটা খুবই এক্সপেনসিভ ট্রিটমেন্ট। তো তারপরেও চেষ্টা করা হয় সবার জন্য যাতে একই মাত্রায় ট্রিটমেন্টটা নেওয়া পসিবল হয়। যে যার জায়গা থেকে চেষ্টা করছেন। তো আমরা যেহেতু শেষ পর্যায়ে আছি আজকের এই প্রোগ্রামটির, আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব শেষ যদি কোনো পরামর্শ থাকে আমাদের জন্য। আচ্ছা, আমি বলব যে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা বলব আমি,
এখন এই স্ট্রেসফুল লাইফে এবং একেবারে খুব বেশি আমরা প্রফেশনের দিকে ইনভলভ হয়ে যাচ্ছি, হ্যাঁ? সবকিছু মাথায় রেখেই আমাদের কিন্তু ৩০ এর ভিতরে এটলিস্ট একটা বাচ্চা নিতে হবে, পারলে আমরা ২ টা নিয়ে হুম, ফেলবো। হুম, এবং কারণ হচ্ছে ৩০ এর পরে কিন্তু আস্তে, আস্তে আমাদের ডিমের সংখ্যা কমতে থাকে। হুম? হুম, ছেলেদের কিন্তু এর ভিতরে ইনভলভ করতে হবে, হ্যাঁ? আমরা 35 টাকে কিন্তু ধরবো এজটাকে। এরপরে কিন্তু ছেলেদেরও স্পার্মের কাউন্ট ওভাবের কাউন্ট কমতে থাকে, হ্যাঁ? এবং আরেকটা জিনিস বলবো যে যেকোনো কাপল হোক না কেন, মানে কনসিভ করার আগে যেকোনো একটা ফার্টিলিটি ডক্টরের কনসালটেশন এ আসতে হবে। তার যে মেডিকেল ডিসঅর্ডার গুলা আছে বা নাও থাকতে পারে বা থাকলেও থাকতেও পারে, এগুলা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। স্ক্রিনিং করতে হবে। কার কি প্রবলেম আছে এগুলা দেখে আমরা যদি আইডেন্টিফাই করে ফেলি, তাহলে কিন্তু ওই অনুযায়ী চিকিৎসা করা যায়। আরেকটা ব্যাপার যেটা মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে মেয়েদেরকে আমরা বেশি আঙ্গুল তুলি যে তোমার জন্য বাচ্চাটা হচ্ছে না। হুম? হুম, এই যে স্ট্রেসফুল একটা কন্ডিশন, স্ট্রেস, এই স্ট্রেস কিন্তু আমাদের যে ফার্টিলিটি, নরমাল ফার্টিলিটি হোক, ওভুলেশন, আইইউআই এবং আইভিএফ এর মতো যে অ্যাডভান্স টেকনিকেরও সাকসেস রেটটাকে 50% কমিয়ে দিচ্ছে। হুম, সুতরাং হুম, আমি বলব যে এই যাত্রাটা দীর্ঘ হতে পারে। কিন্তু আপনি কার কাছে চিকিৎসা করতে যাচ্ছেন? কোন ল্যাবে আপনার ভ্রূণ তৈরি হচ্ছে? কোন ডক্টর দিয়ে আপনি ডক্টর এটা করছে। ট্রান্সফার করছেন? এটা আপনাকে ফার্স্ট এ চয়েস করতে হবে এবং এটা আপনার অবশ্যই আপনার পার্টনারের সাথে কনসালটেশন করতে হবে এবং একজন ভালো দক্ষ চিকিৎসক, উন্নত একজন একটা ফার্টিলিটি সেন্টার এবং একই সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে সর্বশেষে ভালোবাসা যদি এর সাথে এড থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সফল হওয়া সম্ভব। আর আইভিএফ এর ক্ষেত্রে যেটা আমি বিশেষ করে বলব, ১ম বার ফেইলড হলেই যে আপনার সবকিছু শেষ হয়ে গেল এরকম কিন্তু না। হুম? এটা আমরা নেক্সট টাইম আমাদের অবশ্যই সফলতা আসবে। এটা চিন্তা করেই আমি বলব যে আইভিএফ কিন্তু খুব বেশি জটিল কোনো প্রসেস না। আপনি কিন্তু এটা সবকিছু মেইনটেইন করে করতে পারবেন। করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম ম্যাডামকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এই হেলথ টক ফেসবুক পেজে এবং হেলথ টক ফেসবুক পেজকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন সময়ে এই অ্যাওয়ারনেস মূলক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামগুলো আয়োজন করছে যাতে করে দর্শকরা এবং রোগীরা উপকৃত হয় এবং ডক্টরদের সাথে কোলাবোরেশন করাটাই তাদের মেইন উদ্দেশ্য এবং সেই সাথে মেডিসিনস ফার্মাকে ধন্যবাদ জানাবো যে তারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সহায়তা করছেন এবং অবশ্যই ড্রিম ফার্টিলিটি কেয়ার সেন্টারটিকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে আপনার মাধ্যমে সুস্থ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। ম্যাডামকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি আপনাকেও।